Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering, Environmental Sciences. আচ্ছা, ধরুন তো এক বাক্স মিষ্টি কেনা হলো। মিষ্টিগুলো তো দারুণ লাগলো, তাই না? কিন্তু ওই যে খালি বাক্সটা পড়ে রইল, ওটার কি হবে? একটা কিনলে হয়তো তেমন কোনো সমস্যা নেই, কিন্তু যদি রোজ কেনা হয়, তাহলে তো দেখতে দেখতে খালি বাক্সের একটা পাহাড় জমে যাবে। ঠিক এই একই সমস্যা কিন্তু হচ্ছে আমাদের গ্রহের সাথে। আমরা জিনিসপত্র ব্যবহার করছি, কিন্তু ব্যবহারের পর যে বিশাল পরিমাণ বর্জ্য বা আবর্জনা তৈরি হচ্ছে, সেটার কি হবে? চলুন আজ এই কঠিন বর্জ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। দেখুন, এই উক্তিটা কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তিটা ঠিক করে দিচ্ছে। এর সহজ মানে হল, বর্জ্য ব্যবস্থাপনার সব সমাধান একরকম নয়। আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত বর্জ্য তৈরি না করা। ইন্টারেস্টিং, তাই না? মানে আবর্জনা ফেলে দেওয়াই শেষ কথা নয়, বরং সেটাই হওয়া উচিত আমাদের একেবারে লাস্ট রিসর্ট বা শেষ উপায়। তো প্রথমেই বলি, এই কঠিন বর্জ্যের প্রভাবটা সরাসরি পড়ে আমাদের লিথোস্ফিয়ারের ওপর, মানে আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি তার ওপর। এটা কিন্তু কোনো দূরের সমস্যা নয়, একদম আমাদের পায়ের তলার এক বাস্তব সংকট। এবার একটা সংখ্যা বলি, শুনলে একটু চমকে যেতে পারেন। 246 মিলিয়ন টন। ভাবা যায়? এটা ছিল 2005 সালে শুধুমাত্র আমেরিকায় তৈরি হওয়া মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বা পৌর কঠিন বর্জ্যের পরিমাণ। ভাবুন তো, এটা যদি শুধু একটা দেশের এক বছরের আবর্জনা হয়, তাহলে বিশ্বজুড়ে এই সমস্যাটা ঠিক কতটা বিশাল। আমাদের নিজেদের আবর্জনার পাহাড়ও কিন্তু কম বড় নয়। প্রশ্নটা হলো, এই যে বিপুল পরিমাণ আবর্জনা, এগুলো শেষমেশ কোথায় যায়? আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে সমস্যার আরও গভীরে। মানে এই আবর্জনার ভেতরে আসলে কি কি থাকে সেটা জানা দরকার। তাহলে চলুন আমরা যেন একটা আবর্জনার ব্যাগ খুলে দেখছি এর ভেতরে কি আছে। কারণ কোনো সমস্যার সমাধান করতে হলে তো আগে সমস্যাটাকে ভালো করে চিনতে হবে, তাই না? দেখুন, অবাক করার মতো ব্যাপার হল, আমাদের আবর্জনার একটা বিশাল অংশই কিন্তু কাগজ আর জৈব বর্জ্য। যেমন ধরুন, বাগানের আবর্জনা বা ফেলে দেওয়া খাবার। এর পাশাপাশি প্লাস্টিক আর ধাতু তো আছেই। এর মানে কি দাঁড়ালো? মানে হল, আমাদের আবর্জনার বেশিরভাগটাই আসলে রিসাইকেল বা কম্পোস্ট করার মতো একটা সম্পদ। শুধু বাড়ির আবর্জনা নয় কিন্তু, বর্জ্য আরও অনেক রকমের হয়। যেমন শিল্প কারখানা থেকে বেরোনো বর্জ্য, চাষের জমির আবর্জনা, আর ধরুন হাসপাতালের মতো জায়গা থেকে আসা বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য। আর বুঝতেই পারছেন, প্রত্যেকটার ব্যবস্থাপনার পদ্ধতিও কিন্তু একদম আলাদা। কিছু বর্জ্য আছে যেগুলো সাধারণ আবর্জনার চেয়ে অনেক বেশি বিপজ্জনক, যেমন পুরনো ব্যাটারির ভেতরে লেড বা কারখানার বিষাক্ত রাসায়নিক। এগুলোর জন্য একদম বিশেষ ব্যবস্থাপনার দরকার হয়, কারণ সামান্য একটা ভুলেও পরিবেশের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ সাধারণ বর্জ্য আর বিপজ্জনক বর্জ্যকে আলাদা করতে পারাটাই হল সঠিক ব্যবস্থাপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই সব আবর্জনার শেষ পরিণতিটা কি? আমরা ফেলে দেওয়ার পর সেগুলো কোথায় যায় আর তাদের সাথে কি করা হয়? চলুন এর পেছনের বাস্তব চিত্রটা একটু দেখি। একটা আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল মানে কিন্তু শুধু আবর্জনা ফেলার জায়গা নয়, এটা আসলে একটা পুরো ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এর নিচে মোটা লাইনার দেওয়া থাকে, যাতে লিচেট মানে আবর্জনা ধোয়া বিষাক্ত জল চুয়ে গিয়ে মাটির নিচের জলকে দূষিত করতে না পারে। এমনকি পচন থেকে যে মিথেন গ্যাস তৈরি হয়, সেটাও সংগ্রহ করার ব্যবস্থা থাকে। ল্যান্ডফিলিং হয়তো সবচেয়ে সহজ আর সস্তা উপায়, কিন্তু এর সমস্যাও অনেক। সবচেয়ে বড় ঝুঁকি হল ভূগর্ভস্থ জল দূষণ। আর একবার একটা ল্যান্ডফিল তৈরি হলে ওই বিশাল জমিটা কিন্তু আর অন্য কোনো কাজে লাগানো যায় না। আসলে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল দীর্ঘমেয়াদী পরিবেশ দূষণের ঝুঁকিটা। এটাই ল্যান্ডফিলের প্রধান সমস্যা হিসেবে ধরা হয়। আর একটা উপায় হল ইনসিনারেশন, মানে বর্জ্য পুড়িয়ে ফেলা। এর সবচেয়ে বড় সুবিধা হল আবর্জনার পরিমাণ প্রায় 90% কমে যায়, আর তা থেকে শক্তি উৎপাদন করা যায়। কিন্তু এর অসুবিধাও আছে, এটা বিষাক্ত ছাই তৈরি করে আর বায়ু দূষণও ঘটাতে পারে। সোজা কথায়, একদিকে যেমন বর্জ্যের পরিমাণ অনেকটাই কমে যায়, অন্যদিকে তেমনি বায়ু দূষণ আর বিষাক্ত ছাইয়ের ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে ভালো উপায়টা কি?
দুটো দারুণ উপায় আছে, কম্পোস্টিং আর রিসাইক্লিং। এখানে আবর্জনাকে আর আবর্জনা হিসেবে দেখা হয় না, বরং একটা সম্পদ হিসেবে দেখা হয়। জৈব বর্জ্য থেকে সার তৈরি হচ্ছে, আর পুরনো জিনিস থেকে তৈরি হচ্ছে একদম নতুন পণ্য। দারুণ না? তার মানে শুধু বর্জ্য ফেলে দেওয়া বা পুড়িয়ে ফেলাই কিন্তু আসল সমাধান নয়, আমাদের একটা স্মার্ট প্ল্যান দরকার। চলুন দেখি সেই পরিকল্পনাটা কি হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটাই হল এর অনুক্রম বা হায়ারার্কি। এটাকে একটা পিরামিডের মতো ভাবতে পারেন। সবচেয়ে ভালো বিকল্পগুলো আছে পিরামিডের চওড়া ভিত্তির দিকে, রিডিউস বা কমানো এবং রিইউজ বা পুনঃব্যবহার। আর সবচেয়ে খারাপ বিকল্পটা আছে একদম চূড়ায়, ডিসপোজাল বা নিষ্কাশন। আমাদের লক্ষ্য হওয়া উচিত পিরামিডের ওপরের দিকে না গিয়ে যতটা সম্ভব নিচের দিকেই থাকা। এই অনুক্রমটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে, 3R এর পর RD, অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল, তারপর আসে রিকভারি আর সবশেষে ডিসপোজাল। একদম সহজ, তাই না? এত গেল বর্তমানের কথা, কিন্তু ভবিষ্যতে কি হবে? আর এই চ্যালেঞ্জটা সামলাতে আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের ভূমিকাটাই বা কি হতে চলেছে? ভবিষ্যতের বর্জ্য ব্যবস্থাপনা মানে কিন্তু শুধু আরও বড় বড় ল্যান্ডফিল বা ইনসিনারেটর নয়। এর ভবিষ্যৎ হল স্মার্ট, কার্যকর আর সিস্টেম চালিত সমাধান। আর সেগুলো ডিজাইন করার দায়িত্ব কিন্তু আপনাদের মতো নতুন প্রজন্মের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের ওপরই বর্তাবে। ভাবুন তো, আপনাদের সিএসসিএ স্কিলগুলো, যেমন সিস্টেম অপটিমাইজেশন, ডেটা অ্যানালিসিস বা প্রসেস মডেলিং, এই ক্ষেত্রে সরাসরি কাজে লাগতে পারে। আবর্জনা সংগ্রহের রুট কিভাবে আরও এফিশিয়েন্ট করা যায়, কোন এলাকায় কী ধরনের বর্জ্য তৈরি হচ্ছে সেটা ডেটা দিয়ে বিশ্লেষণ করে সঠিক পলিসি বানানো, বা নতুন কোনো ট্রিটমেন্ট টেকনোলজি প্রভাব সিমুলেট করা, সবই কিন্তু আপনাদের দক্ষতার প্রয়োগক্ষেত্র। একবার ভাবুন, কোডিং বা সিস্টেম ডিজাইনিংয়ের দক্ষতা কিন্তু শুধু অ্যাপ বা সফটওয়্যার বানানোর মধ্যেই আটকে নেই। এই দক্ষতাই হতে পারে আমাদের গ্রহের একটা বড় সমস্যা সমাধানের চাবিকাঠি। কে বলতে পারে, প্রযুক্তির দুনিয়ার পরের দুর্দান্ত আইডিয়াটাই হয়তো এই আবর্জনার পাহাড় থেকে আমাদের মুক্তির পথ দেখাবে। তাই এই বিষয়টাকে শুধু সিলেবাসের একটা টপিক হিসেবে না দেখে একটা বাস্তব চ্যালেঞ্জ হিসেবে নিন, কারণ এই চ্যালেঞ্জের সমাধান লুকিয়ে আছে প্রযুক্তির নতুন উদ্ভাবনের মধ্যে।